প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া এসব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। দর্শক, নানা ঘটনা ছাপিয়ে সিলেটের পাথর লুটের ঘটনা হইচই ফেলে দিয়েছে সারা দেশে। গেল মাসে ভোলাগঞ্জের প্রকাশ্যে পাথর লুটপাটের দৃশ্য সামনে আসার পরই যেন টনক নড়েছে প্রশাসনের। কিন্তু পেছনের ঘটনা আরও ভয়াবহ। গত ২০ বছর ধরে খনিজ সম্পদ লুটপাট আর পরিবেশ ধ্বংসের শিকার হয়েছে সিলেটের পর্যটন কেন্দ্র সহ বেশ কয়েকটি এলাকা। মাঝে কয়েক বছর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে ভয়াবহ এক লুটপাটের শিকার হয়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেট। বিশেষ করে জাফলং, সাহারিফিনটিলা, ভোলাগঞ্জের রেলওয়ে বাংকার থেকে লুট হয়েছে শত শত কোটি টাকার পাথর। প্রশাসনের নাকের ডগায় এই লুটপাট কারা করেছে আর কারা কারা জড়িত, সেটাই জানাবো এবারের ক্রাইম সিনে। একসময় জাফলং, ভোলাগঞ্জ, লোবাছড়া সহ সবকটি পাথর কোয়ারি ইজারা দেয়া হতো। ইজারার শর্ত অনুযায়ী পাথর তোলা হতো সনাতন পদ্ধতিতে। শ্রমিকরা পানির নিচ থেকে পাথর তুলে আনত। পরবর্তীতে এই পাথরে নজর পড়ে রাজনৈতিক প্রভাবশালীদের। শ্রমিকের তোলা সনাতন পদ্ধতির পাথরে পেট ভরছিল না তাদের। বিএনপি কিংবা আওয়ামী লীগ যারাই ক্ষমতায় ছিলেন, তাদের দাপটেই চলেছে ধ্বংসযজ্ঞ। নিয়ম না মেনে শুরু হয় ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত করে পাথর উত্তোলন। তাতেও যেন পোষায়নি পাথর খেকোদের। যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ হলেও পাথর উত্তোলনে আবিষ্কার করা হয় যন্ত্রদানবের, স্থানীয়ভাবে যার নাম দেয়া হয় বোমা মেশিন। তারপর আর থামানো যায়নি ধ্বংসযজ্ঞ। অজ্ঞাত কারণে নীরব ছিল খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ও স্থানীয় প্রশাসন। শর্ত ভঙ্গের দায়ে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান থাকলেও উদাসীন ছিলেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। এসব এলাকার ধ্বংসাবশেষ রক্ষায় পরিবেশ আইনবিদ সমিতি বেলার আইনি নোটিশ আর আইনি পদক্ষেপে ২০১৫ সালে আদালতের নির্দেশে জাফলংয়ের ১৪.৫ একর এলাকা প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা করে গেজেট প্রকাশ করে পতিত আওয়ামী লীগ সরকার। আর সেটা বাস্তবায়ন করতেই সময় লাগে ৫ বছর। ২০২০ সালে চূড়ান্তভাবে জাফলং সহ এসব পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়। দর্শক, পাথর লুটের অনেক তথ্যই আমরা জানলাম, যাব আরও গভীরে। এই অনুসন্ধানের শুরু থেকে ছিলেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন, তার কাছে জানবো বাকিটা। রিপন, বলবেন যে এই লুটপাটের জন্য বা এই লুটপাট ঠেকাতে যে স্থানীয় প্রশাসন ছিল বা আরও যে সকল কর্তৃপক্ষ ছিল, তাদের কি কোনো ভূমিকা ছিল না? কেন সিলেট সাদা পাথর এমন পরিণত হলো যেখানে আসলে পর্যটকদের শেষ পর্যন্ত উদ্বেগ জানাতে হচ্ছে? শাফিন, ধন্যবাদ আপনাকে। মূলত যেটা দেখছিলেন যে গত ২০ বছর আগে থেকেই কিন্তু এই লুটপাট এভাবে চলছে। আগের মাত্রাটা একটু কম ছিল, এখন শেষ পর্যায়ে এসে যেটা হয়েছে একদম হরিলুট হয়েছে। এবং হরিলুট হতে হতে একদম যখন নিশ্চিহ্ন হয়ে গেছে তখন সবার চোখে পড়েছে। এবং সারা দেশে এটা নিয়ে যখন সমালোচনা হলো, এই সমালোচনার সহ্য করার ক্ষমতা তখন আর প্রশাসনের ছিল না। আমাদের যেটা মনে হয়েছে যে ব্যাপক সমালোচনা হয়েছে। এর আগে তো আসলে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা সমালোচনা, এত ব্যাপকভাবে সমালোচনার কোনো মাধ্যম ছিল না। সে কারণেই হয়তো সে সময়ের যে প্রশাসন ছিল তারা একটুও নড়েনি, এবং যে কারণে প্রতিনিয়ত এই ধ্বংসলীলা চলেছে। প্রতিবেদনটিতে দেখছিলেন যে ১৯৯৯ সাল থেকে শুরু হয়েছে। সে সময়ে এই যে পাথর কোয়ারিগুলো ছিল সেখানে ছোট ছোট পাথর ছিল। আপনি দেখলেন যে নৌকায় করে শ্রমিকরা পানি থেকে পাথর তুলে নিয়ে সেগুলো বিক্রি করত, এবং যারা ইজারা নিতেন তারা মূলত এই শ্রমিকদের পাথর যারা কিনতো তারা পাথর পরিবহনের সময় তাদের কাছ থেকে রয়্যালিটি আদায় করত, যেটা তারা আগেই সরকারকে দিয়েছিল। এই যে প্রক্রিয়াটি, এটা কিন্তু বেশ কিছুদিন চলেছে, ২-৩ বছর ৪ বছর। কিন্তু
এই প্রতিনিয়ত এরকম যখন ইজারা মূল্য বাড়তে থাকে, তারপর কিন্তু লোভ বাড়তে থাকে, তখন আর এই শ্রমিকের এই কয়েকটি পাথর, এই সামান্য পাথর দিয়ে তাদের পোষাচ্ছিল না। তারা কি করলো, গর্ত করা শুরু করলো। হ্যাঁ, এই যে শর্তাবলী দেয়া থাকে, ইজারা যখন দেয়, যে শর্তাবলী দেয়া থাকে, সেটার দেখার দায়ভার কিন্তু যারা ইজারা দেয় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। বাট আমরা যতদিন ধরে এই গণমাধ্যমে কাজ করছি, যতদিন ধরে এই বিষয়গুলো দেখে আসছিলাম, ইজারাদাররা দায়সারা ভূমিকা রাখছে এবং ইজারাদাররা আসলে কোনো দায়িত্বই নিচ্ছিল না কখনো। কিন্তু যারা পাথর তুলতেন, ইজারাদাররা তো কখনোই পাথর তুলেননি, প্রভাবশালীরা পাথর তুলেছে। তারা পাথর তুলে নিয়ে যাওয়ার সময় ইজারাদারদেরকে রয়্যালিটি দিয়েছে, তারা ইজারাদার শুধু রয়্যালিটি নিয়েছে। কিন্তু পরিবেশের কি হচ্ছে, সেখানে তাদের যে শর্ত দেয়া আছে, সেই শর্তগুলো যারা পাথর তুলছে তারা মানছে কিনা, সেটা যেমন ইজারাদারও দেখেনি, যারা ইজারা দিয়েছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো তারাও সেটা দেখভাল করেনি। তাতে করে কি হয়েছে, প্রথমে 10 ফুট গর্ত করেছে 1 বছর, পরের বছর সেটা 20 ফুট হয়েছে, তখনও কেউ কিছু বলেনি। তারপরের বছর এটি 30 ফুট, এরকম করে করে আমরা সব শেষ দেখেছি 2014-15 সাল পর্যন্ত। সেখানে 60 ফুট 70 ফুট করে গর্ত করা হয়েছে। এই শেষ নয়, এই গর্ত করে যেটা ভয়ানক একটি কাণ্ড ঘটেছে, এই গর্ত করার কারণে এত বিশাল বিশাল গর্ত করেছে তারা, যে কারণে উপর থেকে চাপা পড়ে, পাথর চাপা পড়ে বেশ কিছু শ্রমিক কিন্তু মারা গিয়েছে। এবং 2018-19 সাল পর্যন্ত বেলার যে হিসাব রয়েছে পরিবেশ আইনবিদ সমিতি, সেই বেলার হিসাবে সেখানে প্রায় 78 জন শ্রমিক এই পাথর কোয়ারিতে এইরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় পাথর তুলতে গিয়ে মারা গেছে। এটা একটি বিষয় ছিল। হ্যাঁ, সেই সময় কি হয়েছে, প্রশাসনের একটা সময় স্থানীয় প্রশাসন, আমার মনে হয়েছে যে আসলে পরিবেশের কথাটা কেউই চিন্তা করেনি। বেলা বারবারই কিন্তু আইনি পদক্ষেপ নিয়েছে, নোটিশ দিয়েছে, সেটাও প্রকটভাবে দিয়েছে 9 সালের পরে। এর আগে যে সময়টাতে ছিল, সে সময়ের যে লুটপাট ছিল সেটা এরকমই ছিল। মূলত সেটা গণমাধ্যমে এরকম ফলো করে আসেনি, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল না। তো তার ফলে কি হয়েছে, যে বেলার যে তারা যে আইনি নোটিশ দিচ্ছে সেটা গণমাধ্যমে ওইভাবে আসছে না। এখন একটি গণমাধ্যমে একটি সাধারণ নোটিশ দেওয়া হলে সেটা নিয়ে সমালোচনা হয় যে জেলা প্রশাসনের উপর নোটিশ দিয়েছে, এই পাথর উত্তোলন, অবৈধভাবে পাথর উত্তোলন থামানোর দায়ে তাকে নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই সমালোচনার মুখেই প্রশাসন আসলে বাধ্য হয়ে এখন ব্যবস্থা নিচ্ছে। রিপন, একটু জানতে চাইবো যে এই যে পাথর তোলার তো একটা বৈধতা রয়েছে, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো যেই বৈধতা দিয়েছে, সেই বৈধতা আসলে কতটুকু সে বিষয়ে জানবো। আপনাকে একটু থামাতে হচ্ছে, আমরা ফিরবো আবারও। দর্শক, সিলেটের পাথর লুটের নানা দিক নিয়ে জানছিলাম, তবে প্রশাসনের নাকের ডগায় এর নেপথ্যে কারা, সে বিষয়ে জানাবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, স্বাগত ক্রাইম সিনে। যাদের রক্ষা করার কথা পরিবেশ আর খনিজ সম্পদ, তারাই মূলত পরিবেশ আইনের তোয়াক্কা না করে ধ্বংসের লাইসেন্স দিয়েছেন। টিলা পাহাড় কাটা নিষিদ্ধ হলেও লিজ দেয়া হয় শাহ আরিফিন টিলা। প্রায় 137 একর দরগা শ্রেণীর সরকারি খাসভূমির একটি অংশ লিজ দেয় গত 26 বছরে নিশ্চিহ্ন হয়ে টিলা। মাজার সহ কিছু অংশ কোনো রকম দাঁড়িয়েছিল, কিন্তু আলোচিত 5 আগস্টের পর আর শেষ রক্ষা হয়নি। অনুসন্ধানে মিলেছে প্রশাসনের নানা অবহেলা আর লুটপাটকারীদের অবাক করা তথ্য। 1995 সালের পরিবেশ আইন, যেখানে পাহাড় টিলা কাটা নিষিদ্ধ, কিন্তু 1999 সালে এ শাহ আরিফিন টিলা এলাকার কিছু অংশ পাথর কোয়ারি ঘোষণা করে ইজারা দেয়। তারপর থেকে শুরু হয় ধ্বংসযজ্ঞ। পরিবেশ ধ্বংস করে পাথর তোলার অভিযোগে ইজারাও বাতিল হয়, কিন্তু বন্ধ হয়নি পাথর উত্তোলন। 2009 সালে 9 সদস্যের তদন্ত কমিটি তদন্ত শেষে ইজারাদারের বিরুদ্ধে 252 কোটি টাকার পাথর লুটের অভিযোগ আনা হয়। তাতেও লাভ হয়নি। ততদিনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের তত্ত্বাবধানে শুরু হয়
ধ্বংসযজ্ঞ। 2017 সালে জেলা প্রশাসনের তদন্ত কমিটি 47 জনের তালিকা দেয়, চিহ্নিত করে মূল হোতাদের। তারও 4 বছর পর দুর্নীতি দমন কমিশন গত 15 বছর লুটপাটকারীদের নাম বাদ দিয়ে শুধুমাত্র সবশেষ ইজারাদারকে আসামি দিয়ে মামলা করে। তদন্ত কমিটি যেখানে 252 কোটি টাকার পাথর লুটের কথা বলে, সেখানে দুদক গত মাসে অভিযোগপত্র দিয়েছে 92 কোটি টাকার পাথর লুটের। এ নিয়ে ক্ষুব্ধ পরিবেশবাদীরা। এই সমস্ত তদন্ত প্রতিবেদনে হচ্ছে গিয়ে আমাদের কাছে মনে হয় যে পরিস্থিতি যখন খুব উত্তাল হয়, মানুষ যখন এই বিষয়গুলো নিয়ে বা মিডিয়া খুব সরগরম থাকে, তখনই আসলে এরকম একটা সামাল দেওয়ার একটা চেষ্টা হিসাবে এই পদ্ধতিকে ব্যবহার করা হয়। গেল বছর আগস্টের প্রথম সপ্তাহেও প্রায় 50 ফুট উঁচু এ টিলায় ঠায় দাঁড়িয়েছিল 700 বছরের ঐতিহাসিক শাহ আরেফিন টিলা মাজার। মাজার সহ সব লুটে নিয়েছে, এখন আর কিছুই অবশিষ্ট নেই। এই 1 বছরে শুধু এই টিলা থেকেই লুট হয়েছে শত কোটি টাকার পাথর। কারা করেছে এই কাজ? জানা গেল এই ধ্বংসযজ্ঞের পেছনে 20 জনের একটি সিন্ডিকেট। এ লুটপাট হয়েছে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীর সম্মিলনে। যুবদলের বাবুল একসময় চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তারপর থেকেই এলাকায় পরিচিত বাবুল চেয়ারম্যান নামে। শাহ আরেফিন টিলা থেকে পাথর লুটের অভিযোগ অস্বীকার করেন তিনি। 5 বছর পরে আমজনতা যেভাবে আপনার সারা রাত দেশে এই কোম্পানির সব জায়গায় আপনার পাথর উত্তোলন তুলছে, ঠিক আছে, সেহেতু আমার এলাকা হিসাবে হয়তো আমার এটা হইতে পারে, এটার সাথে আমার এড হতে পারে, কিন্তু আমরা যেগুলো তারা কাছেও নাই। পাথর তুলে নয়, তা পরিবহন করে ক্রাশার মিলে পৌঁছে দেন ইউনিয়ন জামায়াতের কর্মী ইয়াকুব আলী। পদবি নাই, আমি কর্মী জামাতে। গাড়ি থেকে মালটা ক্রয় করে মিলে বিক্রি করি, ফুটে 1-2 টাকা মানে লাভ, এটা কমিশন বলে। আওয়ামী লীগের যারা, তারা এখন পলাতক। ক্ষমতায় থাকতে টিলা থেকে পাথর তোলায় তারাই ছিলেন সবচেয়ে এগিয়ে। এই লুটপাট প্রশাসন কি ঠেকাবে? অভিযোগ, পুলিশই উল্টো চাঁদা তুলেছে পাথরবাহী ট্রাক আর ট্রাক্টরগুলো থেকে। দর্শক, আবারও যাব সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছে। রিপন ভাই, আপনি বলছিলেন যে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো পাথর উত্তোলনের জন্য একটা বৈধ উপায় রয়েছে, লিজ দেওয়া হয়। সেখানে কতটুকু পাথর আসলে উত্তোলন করা যায়, কতটুকু উত্তোলন করলে সেটা ঝুঁকিপূর্ণ হয় না? শেষ দিকে তারা যে নীতিমালা করেছিল খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, সেখানে আমরা দেখেছিলাম যে 30 ফুট গর্ত করতে পারবে, সেখান থেকে ম্যানুয়ালি পাথর তুলবে শ্রমিকরা। সেখানে কোনো যন্ত্রের ব্যবহার করা যাবে না, এটা একদম পুরোপুরি নিষেধ করা ছিল। কিন্তু আমরা যেটা দেখেছি, যখন তারা এই আইনটি করেছে, তারপরেই শুরু হয়েছে যন্ত্রের ব্যবহার। এই 30 ফুট গর্ত করতে তারা এক্সকাভেটরের মতো বড় বড় যন্ত্র দানব ব্যবহার করেছে, এবং এটা ব্যবহার করার ফলে পাথর শ্রমিকদেরই তুলতে হয়েছে সেখান থেকে। 30 ফুটের জায়গায় 60 ফুট, যেটা আগে বলছিলাম, সেখান থেকে পাথর তুলতে গিয়ে নানা ঝুঁকি তৈরি হতো। তারপর তারা এক ধরনের মেশিন আবিষ্কার করলো, যেটাকে স্থানীয়ভাবে বোমা মেশিন বলা হয়। সেটা জাহাজে ব্যবহার করা হয়, 12 সিলিন্ডার মেশিন, প্রচণ্ড শক্তিশালী একটি মেশিন। সেটার পাইপের মুখে এক ধরনের ফ্যান জাতীয় থাকে, স্টিলের জাতীয়, সেটা দিয়ে তারা 60 ফুট মাটির নিচে গর্ত করে ফেলে, এবং সেখান থেকে পাথর সেই মেশিন দিয়ে বের করে নিয়ে আসে তারা। সেটা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ, এবং সবচেয়ে বড় কথা হলো পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। আপনি জানেন যে যেখান থেকে আমরা যদি জাফলং পাথর কোয়ারির কথা বলি, সেখানে কিন্তু ডাউকি ফল্ট, যেটা ডাউকি ফল্ট বলা হয়, ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। এবং সেই জায়গায় এই ধরনের কর্মকাণ্ড পরিবেশবিদরা শুরু থেকেই নানাভাবে প্রতিবাদ করে আসছিল, কিন্তু দায় সারা একটি ভাব দেখছিলাম প্রশাসনের আমরা। সেটা বিশেষ করে গত সরকারের সময়ে শুরু থেকে 2009 থেকেই শুরু হয়েছিল এই কর্মকাণ্ডটি। সেটা 2019 পর্যন্ত, শেষ পর্যন্ত বেলার আবেদনের প্রেক্ষিতে সেটাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হলো, এবং এই ধরনের মেশিন সমস্ত পাথর কোয়ারি থেকে যাতে ব্যবহার না করা হয়, সে কারণে হাইকোর্ট একটি রোল দিয়েছিল
বিশেষ করে খনিজ সম্পদ এবং সরকারের যারা যারা স্টেক হোল্ডার ছিলেন তাদেরকে, তারপর আস্তে ধীরে বন্ধ হয়েছে, তারপরেও চুপিচাপি করে চলেছে। হ্যাঁ, কিভাবে চলেছে সেটা প্রশাসন একটা অভিযান করেছে, দিনের বেলায় অভিযান করে তারা 40টি মেশিন, বোমা মেশিন পাওয়া গেল এক জায়গায়, সেখানে 2-3টি ভেঙে তারা চলে গেল। মানে 60 ফুট গর্ত করার মতো 40টি মেশিন? হ্যাঁ, শুধু 40টি না, শত শত মেশিন রয়েছে। আপনি পরের যে প্রতিবেদন সেটাতেই দেখতে পাবেন যে সেখানে এরকম শত শত বোমা মেশিন ব্যবহার করা হয়। একটি বিষয় বলে রাখি, এখন যারা পাথর তোলার জন্য কান্নাকাটি করছে যে শ্রমিক মরে যাচ্ছে, শ্রমিক না খেয়ে আছে, এই শ্রমিক যদি নিজে হাত দিয়ে পাথর তোলে, সেখানে শ্রমিকের দায় মানে পরিশ্রমটা আর যে মূল্য সেটা পায়, সারাদিন তুলে সে অনেক, এখন 1000-1500 টাকা, সে সময় 1000 টাকা, তার আগে 500 টাকা, এরকম করে তার মজুরি বেড়েছে। সেই শ্রমিক একটা গর্ত থেকে পাথর 1 মাস তুলতে পারত, 1 মাস তার কাজটা ছিল। পরে যখন বোমা মেশিন তারা সেখানে নিয়ে গেল, সে সময় কিন্তু শ্রমিকের কাজ কমে গিয়েছিল এবং শ্রমিক সেই মজুরি পায়নি। সেই শ্রমিককে বঞ্চিত এই প্রভাবশালীরাই করেছে, যেটা আমরা বলি যে সময় যে সরকার ছিল সেখানে রাষ্ট্রের দায়িত্বে ছিল, তার দলের যে প্রভাবশালী যারা ছিল তারাই মূলত পাথর করে নিয়ন্ত্রণ করেছে। গত 15 বছর আওয়ামী লীগের যারা হুমরা চুমরা ছিল সেখানে তারা নিয়ন্ত্রণ করেছে, সেখানে নানা ঘটনা ঘটেছে, সেখানে গণমাধ্যম গেলে তাদের উপর আক্রমণ করা হয়েছে। এসব আক্রমণের কোনো বিচার হয়নি, কারণ তারা এতটাই প্রভাবশালী ছিল। এবং একটি কথা তারা বলতো যে তারা যে অর্থ এই কোয়ারিগুলো থেকে তারা যে অর্থ চাঁদা হিসেবে নেয়, সেটার ভাগ কেন্দ্র পর্যন্ত যায়, এরকম একটি বিষয় তারা বলতো। তারা বলতে চাইতো যে কেন্দ্রের বড় বড় নেতাদের সাথে তাদের এই যোগসাজশ রয়েছে, যাতে করে এলাকার লোকজন এবং গণমাধ্যম কর্মীরাও ভয় পায়, এবং সেটাই হয়েছে আলটিমেটলি। আপনি জানেন এই বিষয় নিয়ে আপনি তখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, 2009 সাল 10 সাল তো সবে মাত্র, যেগুলো প্রতিবেদন আপনি বিভিন্ন পত্রিকায় দেখবেন, শত শত প্রতিবেদন আছে। পরিবেশ বিধ্বংসী এই বোমা মেশিনের বিরুদ্ধে আছে, অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে আছে, কারা এসব করছে তাদের বিরুদ্ধে আছে, কারা হামলা করছে মানুষের উপর, কারা অন্যায় করছে, সবার তালিকা কিন্তু এর আগের পত্রিকাগুলো দেখলেই পাবেন আপনি। এত সব প্রতিবেদনের পরেও আসলে সেখানে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। এখন যখন সারা দেশের মানুষ এদিকে তাকিয়েছেন, তখন কি ধরনের ব্যবস্থা নেওয়া হলো? দুদক আমরা জানি যে এখানে তদন্তে নেমেছে, পাশাপাশি বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটিগুলোর তালিকায় কারা কারা এসেছেন এ বিষয়ে আবারও আপনার কাছে ফিরব রিপন। এ পর্যায়ে একটু থামাতে হচ্ছে। দর্শক শুনছিলেন যে পাথর লুটের নেপথ্যে কারা রয়েছে, তবে এই অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে এখনো, তা নিয়ে আরও জানার আছে, সেটাও জানবো ছোট্ট একটা বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। গত বছরের 5 আগস্ট পরবর্তী যে লুটপাট শুরু হয় তা থামাতে শেষ পর্যন্ত দায় সারা অভিযান দেখেছে দেশবাসী। তাও আবার ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর। দেশব্যাপী সমালোচনার ঝড় শুরুর পর নড়ে চড়ে বসে অন্তর্বর্তী সরকার। অনুসন্ধান বলছে সর্বদলীয় ঐক্যে লুট হয়েছে 3 কোটি ঘনফুট পাথর। দায়িত্ব অবহেলায় অপসারণ হয়েছেন জেলা প্রশাসক, ইউএনও, থানার ওসি। গঠন হয়েছে মন্ত্রী পরিষদের তদন্ত কমিটি। কিন্তু তদন্ত শুধু সাদা পাথর ঘিরেই, জাফলং কিংবা শাহ আরিফিন টিলায় যেন কিছুই হয়নি। শুধুমাত্র কোম্পানিগঞ্জেই পাথর লুটের সাথে জড়িত মূল হোতাসহ 66 জনের পরিচয় পাওয়া গেছে ক্রাইম সিনের অনুসন্ধানে। গত বছর আগস্টেই শুধু এই জাফলং থেকে লুট হয়েছে প্রায় 1 কোটি ঘনফুট পাথর, এমন হিসাব দিয়েছিলেন তৎকালীন ইউএনও। কিছু দুষ্কৃতিকারী চক্র তারা এই যে পাথরের যে স্টক ছিল সেখান থেকে ব্যাপক লুটপাট হয়েছে মর্মে আমরা জানতে পেরেছি। সেখান থেকে প্রায় 1 কোটি ঘনফুটের মতো পাথর যেটি সেখান থেকে লুটপাট হয়েছে। তারপর আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ ওঠে 2 বিএনপি নেতা স্বপন আর শাহপরানের উপর।
স্বপন আগেই বহিষ্কৃত, অভিযোগে পদ হারায় শাহপরাণ। পরিবর্তিত পরিস্থিতি আর প্রশাসনের অবহেলায় সাদা পাথর আর রেলওয়ের এই বাংকার এলাকায় প্রথমে রাতে, পরবর্তীতে দিনে কিংবা রাতে চলে পাথর লুট। উপজেলা প্রশাসন, পুলিশ আর কাছেই থাকা বিজিবি লাগাম ছেড়ে দেয় আগস্টে তা হরিলুটে রূপ নেয়। লুট হয় কমপক্ষে 1.5 কোটি ঘনফুট পাথর। 1 বছর চোখের সামনে এসব হলেও হাত পা গুটিয়ে রেখেছিল প্রশাসন। গত জুলাইয়ের প্রথম সপ্তাহের ফুটেজ এটি। পাথর তোলা হচ্ছে নদী থেকে, পাশেই দাঁড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর যারা করছে তারা নদী পাড়ের জায়গা দখল করে ভাড়া দিত লুটের পাথর স্তূপ করে রাখার জন্য। ধলাই নদীর পূর্বে 100-র বেশি আর পশ্চিমে 1.5 শতাধিক পাথর রাখার জায়গা। এগুলোর ভাড়া দিনে 2000 টাকা। 3 জন শ্রমিককে দেয়া হতো একটি নৌকা। লুটের পর বিক্রি শেষে নৌকার মালিক 1 ভাগ, বাকি 3 ভাগ ওই 3 শ্রমিকের। যারা জমি ভাড়া নেন তারা শ্রমিকের কাছ থেকে পাথরগুলো কিনতেন 4 ভাগের 1 ভাগ দামে। এক নৌকা পাথরের দাম 8000। সেই পাথর তারা শ্রমিকদের কাছ থেকে কেনেন মাত্র 2000-এ। বাকি 6000 নদীতেই লাভ যাদের, তারাই মূল হোতা। পাথর লুটের ঘটনা সামনে আসায় বিএনপি থেকে পদ হারান শাহাবুদ্দিন। বাড়িতে পাওয়া যায়নি তাকে, বাইরে পাথরের স্তূপ আর পাথর উত্তোলনের মেশিন। আপনার বাড়ির সামনে রেখে গেছে? কে রেখে গেছে জানেন না? মানে কে রেখে গেছে জানেন না? বাড়ি যাওয়ার খবরে শাহাবুদ্দিন নিজেই যোগাযোগ করেন আমাদের সঙ্গে। আমার কোনো জায়গা টাকা এখানে আর নাই। আমি ইনপুটের ব্যবসা করি, আমার চিনসের শুটের একটা গোর আছে। আমার এখানে কোনো সংশ্লিষ্টতা আসেনি কোনো জায়গা থেকে। আমি কোনো আমার কোনো স্বার্থ আমি নিছিনি, কেউর কাছ থেকে আমি 100 টাকা নিছিনি। পাথর লুটের ইস্যু সামনে আসার পর বাহার আহমেদ রুহেলও নেই এলাকায়, মোবাইল নম্বরটিও বন্ধ। আমরা বিজনেস করি বলতে এখন তো বিজনেস হয় না, বিজনেস বন্ধ এখন। মানে হচ্ছে গত 1 বছর ধরে করছেন কি? জি না, 2019 থেকে 20 থেকে কি বন্ধ। লুটপাটে ছিলেন আওয়ামী লীগ নেতা কালাইরাগের দুলাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন। তারাও পলাতক। সামনে আসছে আরও 51 জনের নাম, যারা সবাই পাথর লুটের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন। পূর্বপাড়ের জমির দখলদার ও পাথর ব্যবসায়ী তারা। আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হুমায়ুন আহমেদ হুমন ও সাব্বিরের নামও। ভোলাগঞ্জের খেলার মাঠে পাওয়া গেল হুমনকে। তার দাবি আন্দোলন করেছেন বৈধভাবে পাথর উত্তোলনের। আপনার কোনো পদ আছে? না ভাই, আমার কোনো পদ নেই। আমি হচ্ছে সাধারণ জনতার প্রতিনিধি। আমার কথা হচ্ছে বৈধ পন্থা সব কিছু। পরিবেশবাদীরা সোচ্চার ছিলেন এসব ঠেকাতে, পারেননি কেন? যারা এই অবৈধ কাজের সাথে সম্পৃক্ত তাদের চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু আসলে কাজ কিন্তু অবৈধ কাজ কিন্তু থামেনি। রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা কাজ করেছেন এবং কোনো ধরনের বড় পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি যারা এই কাজের সাথে জড়িত। লুটপাটের সাদা পাথর খালি হয়ে যাওয়ার পর শুরু হয় অভিযানের তোড়জোড়। লুটপাট স্থল ঘুরে দেখেন প্রভাবশালী আমলা আর মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত কমিটি। বর্ডারের 5 মাইল এইটা হলো বিজিবি দেখে, বিজিবি এত কাছে এটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা বানানো আছে। তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো এবং একদিনে না কয়েকদিনে এটাকে তো আমরা পেপার পত্রিকায় দেখছি যে লুট হয়েছে। তো আমার মনে হয় আমি আজকে এসে দেখে যেটা মনে হচ্ছে ইটস মোর দ্যান লুট, এটা হরিলুট। এইটার সাথে জড়িত সে যেই হোক খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন সারোয়ার আলম। শুরু হয় কঠোর অভিযান। এদেরকে বলে দিবেন কোনো একটা পাথর যদি সরানোর চেষ্টা করে একদম কিন্তু জীবন জ্বালাপালা করে দেব। লুটের পাথর ফিরিয়ে দিতে দেন আলটিমেটাম। আলটিমেটাম শেষে 28 লাখ ঘনফুট পাথর উদ্ধার করে ফিরিয়ে নেওয়া হয় সাদা পাথরে।
চলছে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়ার কাজ। আমরা এই পাথরটাকে রেস্টোর করা বা রিপ্লেস করার প্রতিস্থাপনে আমরা যেমন জোর দিয়েছি, এটা একটি প্রাইমারি বিষয় ছিল। একই সাথে যারা এটার মূল হোতা বা এটার সাথে যারা যুক্ত ছিলেন মেনলি, তাদেরকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তার প্রক্রিয়া এখানে পুলিশ সুপার মহোদয় আছেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি শীঘ্রই তারা গ্রেপ্তার হবেন। কিন্তু প্রভাবশালী লুটেরারা এখনো ধরাছোঁয়ার বাইরে, যদিও পুলিশ বলছে গ্রেপ্তার প্রক্রিয়া চলমান। একটু কৌশলগত কারণেই আমরা হয়তো তাদের নামটা এখন বলছি না, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার জন্য যত ধরনের প্রসিডিওর আছে আমরা সায়েন্টিফিক টেকনোলজি ইউজ করে তাদের লোকেশন ট্রেস করে আমরা চেষ্টা করছি। শুধু সাদা পাথর নয়, যেখানেই লুটপাট হয়েছে সবগুলো বিষয়ে তদন্ত শেষে কঠোর ব্যবস্থা চান পরিবেশবাদীরা। সব জায়গাকে সমান গুরুত্ব দিয়ে যেসব জায়গায় পরিবেশ বিপর্যস্ত হচ্ছে সব জায়গা নিয়েই সরকারকে তৎপর হবে, সেটাই আমরা আশা করছি। দর্শক, সিলেটে পাথর লুটপাটের নেপথ্যে কারা রয়েছেন সে নিয়ে আমরা জানবো আরও বেশ কিছু তথ্য। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সহকর্মী রিপুন। রিপুন, জানাবেন যে আমরা বলছিলাম যে বেশ কিছু তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা দেখেছি প্রশাসনিক বিভিন্ন পদে বেশ কিছু রদবদল হয়েছে। আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে ডিসি করে আনা হয়েছে। এরপরে কি আসলে কোনো ধরনের পরিবর্তন এসেছে, বা যেই তদন্তগুলো করা হয়েছে সেখানে যে তালিকায় যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো কিনা? শাবিন, একটা বিষয় বলে রাখি, এর আগেও আমরা নানান তদন্ত দেখেছি। এই যে শাহরেফিন টিলা দেখলেন, সেখানে 252 কোটি টাকার পাথর লুট হয়েছে বলে 9 সদস্যের প্রশাসনের একটি তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। কারা কারা করেছে সেই প্রতিবেদনে দিয়েছে, 2009 সালে দিয়েছে, 17 সালে দিয়েছে। সেই প্রতিবেদনও গণমাধ্যমে ছাপা হয়েছে, কারা জড়িত তাদের নামও ছাপা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কিন্তু দেখিনি। 2021 সালে এসে দুদক একটি মামলা করেছে। শাহরেফিন টিলার যে সর্বশেষ ইজারাদার ছিল, শুধুমাত্র তার বিরুদ্ধে মামলা করেছে। এর আগের ইজারাদাররাও তো লুট করেছে এখান থেকে। এবং ওই ইজারাদারের পরে যে আওয়ামী লীগ সরকারের যারা এখানে প্রভাবশালী ছিল, বিশেষ করে সবশেষ যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, সে শামীম বাহিনী ত্রাস ছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং সবাই কিন্তু মনে করেছিল যে এই বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এর আগে যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই লুটপাট আর চলবে না। কিন্তু সেটা মানুষের যে প্রত্যাশা সেটা কিন্তু পূরণ হয়নি। মানুষ কি দেখেছে, এই সরকারের সময় সে আগে যেরকম লুটপাট হয়েছে ঠিক তেমন লুটপাটই হচ্ছে। এখন যে তদন্ত কমিটি হচ্ছে, এই যে মানুষকে বলা হচ্ছে তদন্ত কমিটি সব উদ্ধার করে ফেলছে, উদ্ধার করে সেখানে প্রতিস্থাপন করছে। হ্যাঁ, একটি বিষয় সবার মধ্যে একটি পজিটিভ ছাপ তৈরি হয়েছে, যেটা হলো সরওয়ার আলম ইতিমধ্যে আলোচিত, যেহেতু তার উপর মানুষের ভরসা আছে। তিনি প্রথম দিনই সাদা পাথর গিয়েছেন, তিনি একটি ডায়লগ দিয়েছেন, পাথরে হাত দিলে জীবন ঝালাপালা করে ফেলবো। তার যে বক্তব্য, সেটা তিনি একা আসলে কিছুই করতে পারবেন বলে মনে হয় না। কারণ এত বছর ধরে আমরা দেখছিলাম রাজনৈতিক সমঝোতা যদি না হয়, সেখানে যারা রাজনীতিবিদ আছেন তারা যদি মনে না করেন যে পরিবেশ রক্ষা করতে হবে, ততক্ষণ পর্যন্ত মূলত প্রশাসন একার পক্ষে এই পরিবেশ ধ্বংস ঠেকানো সম্ভব না। আমি একটি বিষয় বলে রাখি, এই অঞ্চলের বিশেষ করে এই 4টি উপজেলা, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ, এই 4টি উপজেলাতেই মূলত পাথর কোয়ারিগুলো। এবং এখানকার মানুষের একমাত্র জীবিকা বলা চলে পাথরের ব্যবসা, আর একদম শ্রমিকের হচ্ছে পাথর উত্তোলন। এই এত বছর ধরে শুধু পরিবেশ নিয়েই কথা হচ্ছে, সবাই নানান এনজিও সবাই পরিবেশ বাঁচানোর জন্য কথা বলা হচ্ছে, কিন্তু এই যে এসব মানুষ এর সাথে এই ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে, তাদের স্থানীয় অর্থনীতিতে বড় একটা জায়গা তৈরি করেছে পাথর। তো এই মানুষগুলোকে অন্য জায়গায় অন্য একটি কাজ দিয়ে বিকল্প কোনো কর্মসংস্থান করবে, এরকম কোনো পদক্ষেপ কিন্তু কোনো সরকারই নেয়নি। তাদেরকে বেকার করে দেয়া হচ্ছে শুধু পরিবেশের দোহাই দিয়ে, কিন্তু তাদেরকে অন্য একটি পেশায় নেওয়ার জন্য যে ধরনের উদ্যোগ দরকার সেটা কিন্তু আপনি সরকারের সব মন্ত্রীরা বলে আসছে যে এখানে পর্যটন হবে, ইকো ট্যুরিজম হবে, সেখানে মানুষজন কাজ করবে।
ইকো ট্যুরিজমের জন্য যেটা দরকার, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, সেটাই তো এখন পর্যন্ত তৈরি হয়নি। এখনও বিছনাকান্দি যদি কোনো পর্যটক একবার যায়, সেখানে আর যাইতে চাবেন না। যে রাস্তার যে অবস্থা, সেখানকার অবস্থা, সাদা পাথরের রাস্তার ব্যাপক উন্নতি হয়েছে, সেখানে পর্যটকরা খুব বেশি যায় এবং এই কারণে সাদা পাথরের প্রতি পর্যটকদের একটু বাড়তি দরদ আর কি। আরেকটা যে বিষয়টি বলছিলাম, যে এই যে এতগুলো মানুষ সবাই পাথরের উপর নির্ভরশীল, তার অর্থ কি? এখানে যারা নির্বাচনে দাঁড়ায়, এদের ভোটেই তো তারা নির্বাচিত হবে। এখন যারা রাজনৈতিক নেতা রয়েছেন, তারা পরিবেশের কথা বললেই তো পাথর কোয়ারি বন্ধ হয়ে যাবে। তারা যদি বলে যে পরিবেশ বাঁচাতে হবে, তারপরে পাথর কোয়ারি আর চলবে না, তাহলে কি হলো? লোকগুলো বেকারি থেকে গেল। তারা কিন্তু এটা বলবে না, কারণ পাথরের বিরুদ্ধে যদি কেউ একটি শব্দ বলে, সে আর এই সব মানুষের ভোট তার মার্কায় পড়বে না, ভোট ব্যাংকে সরাসরি আঘাত করবে, ভোট ব্যাংকে সরাসরি আঘাত করবে। যে কারণে এই যে এক বছরে অনেক বড় বড় নেতাদের নামও এসছে, যদিও সেটা নিয়ে নানা আলোচনা হচ্ছে। আপনি জানেন, দুদক একটি প্রাথমিক প্রতিবেদন দিয়েছে, সেখানে বিএনপি, জামাত, দুইজন বড় নেতার নামও তারা নিয়ে এসছে এবং স্থানীয় যারা বিএনপির নেতা রয়েছেন, বিশেষ করে কোম্পানিগঞ্জের উপজেলা বিএনপির যিনি সভাপতি, তার কয়েকদিন আগেই মূলত নানা কারণে 5 আগস্টের পর থেকে নানা কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং এই যে লুটপাট হলো, এই লুটপাটের পর তাকে টার্গেট করা হয়েছে মূলত। একটু সে এর সাথে জড়িত, সবাই জানে। তো কি হলো? সে এখনো পলাতক। এই যে এত কিছু হলো, আমরা কিন্তু এই যে যাদের হুমরা চুমরা বলছি, যাদের নেতৃত্বে মূলত পাথর উত্তোলন হয়েছে, যাদের নেতৃত্বেই মূলত এই সাহসটি করেছে, যারা সুযোগ দিয়েছে, দুদকের প্রতিবেদনে বলা হয়েছে বিজিবি নৌকা ওইখানে তুলতে দিয়ে টাকা নিয়েছে, প্রতিটি নৌকা থেকে তারা টাকা নিয়ে নৌকা ওখানে ওই সাদা পাথর এলাকায় ঢুকতে দিয়েছে, তাদের প্রতিবেদনে এরকম বলা হয়েছে। সেখান থেকে নানাভাবে অর্থ নেওয়ার কথা বলা হয়েছে, প্রশাসন নানাভাবে চাঁদা আদায় করেছে, সেটা বলা হয়েছে সেখানে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই লুটপাটকারীরা, মোটা দাগে যারা লুটপাট করেছেন বা যারা এই লুটপাটের মূল হোতা, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে, যদিও বিভিন্ন তালিকায় তাদের নাম রয়েছে। ঠিক যেমনটা আমরা বলি যে কাজের গরু খাতায় আছে, গোয়ালে নেই। রিপন, আপনাকে ধন্যবাদ। অনেক বিষয় আসলে আমরা জানলেন আমাদের দর্শকরাও। দর্শক, আপনারা দেখলেন কিভাবে বছরের পর বছর লুট হয়েছে সিলেটের পাথর, কিন্তু প্রশাসনের নাকের ডগায় এই লুটপাটের দায় কোনোভাবেই তারা এড়াতে পারেন না। সম্প্রতি প্রশাসনে বড় ধরনের রদবদল এবং আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়ার পর কি পরিবর্তন আসে, তার দিকে চোখ রাখবে ক্রাইম সিন। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম রাজধানীর মিডফোর্ডে ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পেরেছেন এমন মানুষ পাওয়া কঠিন। নৃশংস ওই ঘটনার পেছনে অবৈধ ব্যবসার ভাগবাটোয়ারা বা দখলের কারণেই সামনে এসেছে, কিন্তু ক্রাইম সিনের অনুসন্ধানে পাওয়া গিয়েছিল চাঞ্চল্যকর সব তথ্য। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।